তত্ত্ব জোগাড় করতে হয়েছে কলকাতা থেকে ঘর তখন লোক বেরাতো না। নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। জিয়াগঞ্জ আজিমগঞ্জ ভ্রমণের পরের পর্ব নিয়ে আমি আজ হাজির হয়ে গেছি। তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাব আমার ভ্লগের বাকি অংশে। আর আপনারাও দেখে নিন জিয়াগঞ্জ কিভাবে আমরা ঘুরে দেখেছিলাম। নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আমি রানাঘাট থেকে জিয়াগঞ্জে এসে পৌঁছালাম। যাই হোক, জিয়াগঞ্জ নামার পর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই প্রথমেই আমরা সকালের টিফিন সেরে নিলাম। প্ল্যাটফর্মের বাইরেই অনেক খাবারের দোকান আছে, সেখান থেকে আপনারা রুটি, পরোটা ইত্যাদি খেতে পারেন। টিফিন সারার পর আমরা হাঁটতে শুরু করলাম। প্রথমেই আমরা চলে এলাম জিয়াগঞ্জ মেইন রোডে। এই রাস্তা ধরেই আমরা এবার হাঁটা পথে চলে যাব মুর্শিদাবাদ জেলা মিউজিয়াম। প্ল্যাটফর্ম থেকে জেলা মিউজিয়াম হেঁটে মাত্র 10 থেকে 12 মিনিট লাগে, তবে কেউ চাইলে টোটো ভাড়া করতে পারেন। আসলে জেলা মিউজিয়াম জায়গাটির নাম হলো রায়বাহাদুর হাট, তাই প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে রায়বাহাদুর হাট বললে সবাই আপনাকে দেখিয়ে দেবে। একটাই সোজা রাস্তা চলে এসেছে রায়বাহাদুর হাটের দিকে। এবার আমরা মেন রাস্তা থেকে বাঁদিকের গলি দিয়ে চলে যাব রায়বাহাদুর হাটের দিকে। স্কুল ড্রেস পরা মেয়ে দুটো যেদিকে গেল সেই দিকে রায়বাহাদুর হাট, আর সেই হাটের পাশে রয়েছে একটি প্রাইমারি স্কুল এবং নেহালিয়া প্যালেস এবং জেলা মিউজিয়াম। মেন রাস্তা থেকে বাঁদিকে মন্দিরের সামনে দিয়ে আমরা এবার সোজা এগিয়ে যাব রায়বাহাদুর প্যালেস এবং জেলা মিউজিয়ামের দিকে। চলুন তাহলে আপনারা এবার আমার সাথে দেখে নিন জেলা মিউজিয়াম। যাই হোক, আমরা চলে এসেছি রায়বাহাদুর হাটে। আমার বাঁদিকেই রয়েছে জেলা মিউজিয়াম আর সামনে নেহালিয়া প্যালেস। কিন্তু জেলা মিউজিয়াম এখনও খোলা হয়নি, ঘড়িতে এখন 10টা বাজে। তাই আমরা সময় নষ্ট না করে দেখে নেব সামনের নেহালিয়া প্যালেস বা রায়বাহাদুরের প্যালেস। রায়বাহাদুরের প্যালেসের সামনেই হাট বসে, সেই জন্য জায়গাটির নাম রায়বাহাদুর হাট। প্যালেসের সামনে রয়েছে জিয়াগঞ্জের রায়বাহাদুর সুরেন্দ্র নারায়ণ সিংহের আবক্ষ মূর্তি। জিয়াগঞ্জের সঙ্গে রায়বাহাদুর সুরেন্দ্র নারায়ণ সিংহের নাম ওতপ্রোতভাবে জড়িত। জিয়াগঞ্জ এবং জিয়াগঞ্জের আশপাশের অনেক স্থানে স্কুল, কলেজ এবং দাতব্য চিকিৎসালয় তৈরির জন্য রায়বাহাদুরের অনেক অবদান ছিল। ভূমিদান, অর্থদান করে তিনি সমাজ সংস্করণের জন্য বিশেষ সাহায্য করেছিলেন। রায়বাহাদুর সুরেন্দ্রনারায়ণ সিংহের পৈতৃক বাড়ি নেহালিয়া প্যালেস নামে পরিচিত। জায়গাটির নাম নেহালিয়া, সেই জন্য প্যালেসটির নামকরণ করা হয়েছে নেহালিয়া প্যালেস, তবে সবার মুখে মুখে চলে রায়বাহাদুর প্যালেস বলে। যাই হোক, এই প্যালেসে একজন দ্বাররক্ষী থাকেন। প্রহরী বা দ্বাররক্ষীর অনুমতি নিয়ে তবে এর ভিতরে প্রবেশ করতে হবে। আমরা প্রহরীর অনুমতি নিয়ে সহজেই প্রবেশ করে গেলাম নেহালিয়া প্যালেস। এবার তাহলে আপনারা দেখে নিন নেহালিয়া প্যালেসের ভিতরের দৃশ্য। দারুণ কারুকার্য খচিত এবং সুন্দরভাবে সুরক্ষিত সদর দরজা দিয়ে প্রবেশ করব এবার আমরা প্যালেসের ভিতর দিকে। যেহেতু এখানে প্রহরী সবসময় পাহারায় থাকেন, তাই তার অনুমতি ছাড়া এখানে প্রবেশ করা একদম আমাদের উচিত নয়। নেহালিয়া হাউসের একটা অংশ শরিকদের ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখা হয়েছে, সেই অংশে আমাদের প্রবেশ না করাই উচিত। যাই হোক, ব্যক্তিগত অংশটুকু বাদ দিলেও প্যালেসের বিরাট অংশে আমরা প্রবেশ করতে পারি এবং অনুমতি নিয়ে ইচ্ছামতো ঘুরে দেখতে পারি। এবার আমি প্যালেসের সেই বাকি অংশের ভিডিও দেখাচ্ছি।
2 তলা বিশিষ্ট এই নেহারিয়া হাউসের উপরের তলাটি দাঁড়িয়ে রয়েছে 6টি পিলার, আর নিচের তলাটি দাঁড়িয়ে রয়েছে 5টি আর্চের উপর। আর প্যালেসের 2 দিকে রয়েছে দুর্গের আকার বিশিষ্ট সিঁড়ি। দুর্গের মতো দুপাশের এই সিঁড়ি প্যালেসটির সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। সদর দরজার দেওয়ালে রয়েছে পেখম মেলা একটি সুন্দর ময়ূরের কারুকার্য, যা প্যালেসের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলছে। এবার আমরা ভিতরে প্রবেশ করব। নেহালিয়া হাউসের এই অংশটি মূলত রাধাকৃষ্ণ মন্দিরের অংশ। যাই হোক, এবার আমরা নেহালিয়া প্যালেসের ভিতরের রাধাকৃষ্ণ মন্দিরটি দেখে নেব। রাধাকৃষ্ণ মন্দিরে ঢোকার আগে গেটের দুপাশে পড়বে দ্বাররক্ষীর মূর্তি। সেই সুন্দর কারুকার্য দেখার পর আমরা চলে যাব ভিতরের দিকে। নাট মন্দিরে প্রবেশের ঠিক আগে দুদিকে চোখে পড়বে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনার উপর তৈরি করা মাটির প্রতিমূর্তি। যাই হোক, এই মূর্তিগুলোকে সামনে রেখে আমরা এগিয়ে যাব নাট মন্দিরে। অনেকগুলি পিলার রয়েছে, আর তার উপর দাঁড়িয়ে আছে কড়িবর্গা বিশিষ্ট একটি বিরাট ছাদ। নীল কড়িবর্গা আর সাদা রঙের পিলার এই নাট মন্দিরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। রাধাকৃষ্ণ মন্দির এবং তার নাট মন্দিরটি একদম প্যালেসের মাঝখানে রয়েছে। তার চারিদিকে রয়েছে প্যালেসের বিভিন্ন অংশ। তবে নাট মন্দিরের চারিদিকের প্যালেসের অংশ এখন আর সবটা টিকে নেই। অনেকটা ধ্বংস হয়েছে, কিছুটা অংশ এখনো সযত্নে রক্ষা করা হচ্ছে। নাট মন্দিরের একদম উত্তর দিকে রয়েছে ঠাকুর দালান, অর্থাৎ এই ঠাকুর দালানের ভিতরের অংশে রয়েছে গর্ভগৃহ। ঠাকুর দালানের এই মার্বেল ফলকটি বলে দিচ্ছে রায়বাহাদুররা আসলে বাঙালি নন, তারা বুন্দেলি ক্ষত্রিয়, অর্থাৎ তাঁদের আদি বাসস্থান ছিল মধ্য ভারতের বুন্দেলখণ্ড, আর তারা জাতিতে ক্ষত্রিয়। যাই হোক, এবার আমরা গর্ভগৃহের বিগ্রহ দর্শন করব। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, আমরা সকাল 10:30টার মধ্যে নিহারিয়া প্যালেসের বিগ্রহ দর্শন করেছিলাম। এই সময় সকালে মন্দিরে পুজো হয়। সেবায়িত আসার পর অনুগ্রহ করে তিনি আমাদের দরজা খুলে ঠাকুর দর্শনের সুযোগ করে দেন। অন্য সময় গেলে মন্দির খোলা নাও পেতে পারেন। তাই চেষ্টা করবেন সকাল 10:30টার মধ্যে এখানে চলে আসার, তাহলে আপনারা এই মন্দির এবং বিগ্রহ দর্শন করতে পারবেন। নেহারিয়া প্যালেসের রাধাকৃষ্ণ মন্দিরের ঠাকুর দালানে রয়েছে একটি ছোট্ট কাঠের রথ।
ঠাকুরদালান নাট মন্দির এবং বিগ্রহের ছবি তোলার ব্যাপারে আমি কোনো বাধার সম্মুখীন হইনি, তবে এখানে বিনা অনুমতিতে ছবি না তোলাই ভালো, আর মন্দিরের ভিতরে সেবায়েত না থাকলে কখনোই প্রবেশ করা উচিত নয়। যাই হোক বন্ধুরা, নেহালিয়া প্যালেস, এখানকার রাধাকৃষ্ণ মন্দির দর্শন করার পর আমরা বাইরে বেরিয়ে এলাম। এবার আমরা চলে যাব আমাদের পরের গন্তব্য, অর্থাৎ নেহালিয়া হাউসের ঠিক সামনের মিউজিয়ামে। নেহালিয়া হাউস ঘুরতে ঘুরতেই আমাদের 10:30 বেজে গিয়েছিল, আর তারপর আমরা চলে গেলাম মুর্শিদাবাদ জেলা মিউজিয়াম। মুর্শিদাবাদ জেলা মিউজিয়াম প্রতিদিন খোলা থাকে, তবে বুধবার এবং যে কোনো সরকারি ছুটির দিন বন্ধ থাকে। এখানে মিউজিয়ামের প্রবেশ মূল্য 5 টাকা করা হয়েছে। মুর্শিদাবাদ জেলা মিউজিয়ামের এই ভবনটি 1999 সালে উদ্বোধন করেন তৎকালীন পরিবেশ, যুব কল্যাণ এবং পর্যটন বিভাগের মন্ত্রী শ্রী মানব মুখোপাধ্যায় মহাশয়। তবে মুর্শিদাবাদ জেলা মিউজিয়ামের একটি বিরাট ইতিহাস রয়েছে, আর সেই ইতিহাস জুড়ে রয়েছেন জিয়াগঞ্জে রায়বাহাদুর শ্রী সুরেন্দ্রনারায়ণ সিংহ মহাশয়। রায়বাহাদুর সুরেন্দ্রনারায়ণ সিংহের প্রত্নতত্ত্বের ব্যাপারে বিশেষ ঝোঁক ছিল। বিহার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সামগ্রী তিনি নিজের ব্যক্তিগত সংগ্রহে রাখতেন, কিন্তু একসময় তাদের সংখ্যা এতটা বেড়ে যায়, নিজের উদ্যোগে তাদেরকে সংরক্ষণ করা সম্ভব হচ্ছিল না। এ কারণে 1960 সালে রায়বাহাদুর সুরেন্দ্রনারায়ণ সিংহের নিরলস প্রয়াসে সংগ্রহ করা সমস্ত প্রত্নতাত্ত্বিক সামগ্রী এবং সংগ্রহশালা স্থাপনের জন্য জমি তিনি সরকারকে প্রদান করেন। আর তখন থেকেই শুরু হয়ে যায় মুর্শিদাবাদ জেলা মিউজিয়াম গড়ার কাজ। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য পুরাতত্ত্ব বিভাগের অধীনে থাকা এই সংগ্রহশালাতে মোট 3টি কক্ষ রয়েছে। মিউজিয়ামের প্রথম কক্ষে রয়েছে আনুমানিক 10ম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে কালো পাথরের বিভিন্ন ভাস্কর্যগুলি। এই মিউজিয়ামে একটি সুন্দর কালো পাথরের সূর্যমূর্তি চোখে পড়ল, যে মূর্তিটি 7টি অশ্ববাহিত রথের উপর দণ্ডায়মান। এই মূর্তির গঠন অনেকটা কোণারক সূর্য মন্দিরের সূর্যমূর্তির মতো। এই কক্ষের অন্যান্য মূর্তিগুলোর মধ্যে শায়িত শিশুরূপী শিব, নৃসিংহ অবতার মূর্তি, বালি পাথরের শিবলিঙ্গ, আর তার সাথে 4 নারী মূর্তি, জৈন দেবতা পার্শ্বনাথের মূর্তি বিশেষ উল্লেখযোগ্য। মিউজিয়ামের প্রথম কক্ষের আরেকটি বিশেষ মূর্তি হল বৌদ্ধ দেবী তারার শান্ত সমাহিত মূর্তি। তারাদেবীর এই কালো পাথরের মূর্তিটি আনুমানিক 11-12 শতকে তৈরি হয়েছিল। এবার আমরা আসব মিউজিয়ামের দ্বিতীয় কক্ষে। এই কক্ষের সবথেকে চোখে পড়ার মতো মূর্তিটি হল 9ম শতাব্দীর বালি পাথরের একটি বিষ্ণু মূর্তি। এই বিষ্ণু মূর্তির 4টি হাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম, আর মূর্তির পিছনে 7টি ফণা বিশিষ্ট সর্প ছাতার মতো বিস্তার করে রয়েছে। দ্বিতীয় কক্ষে একাধিক বিষ্ণু মূর্তি ছাড়াও চোখে পড়বে চালিত রথের উপর দাঁড়িয়ে থাকা সূর্য মূর্তি, মহিষাসুর মর্দিনীর মূর্তি, শিব পার্বতীর যুগল মূর্তি। শিব পার্বতীর এই মূর্তি আমাদের কালিদাসের কুমার সম্ভব কাব্যের কথা মনে করিয়ে দেবে। আর রয়েছে নৃত্যরত অপ্সরা এবং গণেশের মূর্তি। কালো পাথরের নৃত্যরত গণেশ কিংবা অপ্সরা মূর্তি ধ্রুপদী নাচ এবং গানের চর্চার কথা মনে করিয়ে দেবে। যাই হোক, সব শেষে আমরা দেখে নিলাম মিউজিয়ামের তৃতীয় কক্ষ। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্থানে রাজ্য পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে যে সমস্ত উৎখনন চালানো হয়েছিল, তারপর সেখানকার উৎখনিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সামগ্রীকে নিয়ে এসে এই তৃতীয় কক্ষে স্থান দেওয়া হয়েছে। সাঁটুই, হাটপাড়া, ঢেকা, কর্ণসুবর্ণ, মণিগ্রাম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে এই তৃতীয় কক্ষে নিয়ে এসে সংরক্ষণ করা হচ্ছে। আর এখানে সংরক্ষণ করা হচ্ছে মুর্শিদাবাদের রেশম চাষের বিভিন্ন পর্যায়ে। যাই হোক, এই হলো 3টি কক্ষের প্রদর্শিত বিভিন্ন উপাদানের সংক্ষিপ্ত বিবরণ। তবে মনে রাখতে হবে, মিউজিয়ামের ভিতরে ছবি তোলা এবং ভিডিওগ্রাফি করা কঠোরভাবে নিষিদ্ধ। মিউজিয়াম কক্ষের বাইরে রাখা 2-1টি স্থাপত্য ভাস্কর্য মূর্তি থেকে আমি ছবি এবং ভিডিও তুলেছি।
সংগ্রহশালাতে উপস্থিত নিরাপত্তা কর্মীর অনুমতি নিয়ে দুই একটি স্থাপত্য ভাস্কর্য এবং বাইরে থেকে যেটুকু দেখা যায় ঠিক ততটাই ভিডিও তুলেছি, এর বেশি এক চুলো নয়। যারা মুর্শিদাবাদ বেড়াতে আসেন তাদের কাছে অনুরোধ, একবার জিয়াগঞ্জের এই জেলা মিউজিয়ামটি ঘুরে যান, আশা করি হতাশ হবেন না। বুধবার এবং যে কোনো ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে। এখানে প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। স্কুল কলেজের যে কোনো বয়সের শিক্ষার্থীরা আর বিশেষ করে আর্ট কলেজের পড়ুয়ারা এখানে অবশ্যই আসবেন। যাই হোক, জেলা মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা হেঁটেই চলে গেলাম জিয়াগঞ্জ সদরঘাট। মিউজিয়াম থেকে হেঁটে মাত্র 5 মিনিট। সদরঘাট থেকে এবার আমরা চলে যাব আজিমগঞ্জের দিকে। ভাগীরথী হুগলি নদীর পশ্চিম দিকে রয়েছে আজিমগঞ্জ, আর আমরা আছি পূর্ব পাড়ের জিয়াগঞ্জে। কেউ চাইলে মিউজিয়াম থেকে সরাসরি সদরঘাটে 10 টাকা টোটো ভাড়া করেও আসতে পারেন, তবে যেহেতু হাঁটা পথে মাত্র 5 মিনিট, তাই আমরা আর টোটো ভাড়া করিনি। যাই হোক, টিকিট কেটে আমরা লঞ্চে গিয়ে অপেক্ষা করলাম লঞ্চ ছাড়ার জন্য। সদরঘাট থেকে লঞ্চ পার হয়ে এবার আমি চলে যাব আজিমগঞ্জে। ভাগীরথীর পশ্চিম তীরের আজিমগঞ্জ মুর্শিদাবাদ জেলার একটি বিখ্যাত শহর এবং সবথেকে বড় রেল জংশন। জিয়াগঞ্জ সদরঘাট থেকে লঞ্চ পেরিয়ে আমরা চলে এলাম আজিমগঞ্জে। এবার লঞ্চ থেকে নামবার পালা। ঘড়িতে সময় সকাল 11:30। এবার আমরা আজিমগঞ্জের বিখ্যাত স্থানগুলো দেখে নেব। তাহলে বন্ধুরা, আজিমগঞ্জ ভ্রমণ নিয়ে আসছি আমার ভ্লগের বাকি পর্বে। আজ এইটুকুই। নমস্কার।